নমস্কার বন্ধুরা, আমি রাজপ্রতাপ বসু। আজ গল্প শুরু করার আগে আপনাদের একটা ইন্টারেস্টিং গেমের ব্যাপারে বলতে চাই, যেখানে খুব সহজ একটি গেম খেলে আপনারা পয়সা জিতে নিতে পারেন। গেমটিতে শুধুমাত্র আপনাদের প্রেডিক্ট করতে হবে যে এই প্লেনটি কত দূর যাবে, এবং একইভাবে প্লেনটি ক্র্যাশ করবার আগেই ক্যাশ আউট করে নিতে হবে। ব্যাস, হয়ে গেল। দেখলেন, এখানে ইনস্ট্যান্ট উইথড্রল এবং ডিপোজিটের সুবিধা আছে, এবং আমার প্রোমো কোড অর্থাৎ ক্যাপিটালে ঠেক 100 অর্থাৎ THEK100 ইউজ করলে আপনি পেয়ে যেতে পারেন 1.5 লাখের বোনাস এবং 150টা ফ্রি স্পিন। কমেন্টে লিংক দেওয়া থাকলেও আপনি চাইলে একবার ভিজিট করে দেখে নিন এবং গেমটির মজা নিন। সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা। ঘরে একটি উপন্যাস নিয়ে বসে পড়বার চেষ্টা করছি। আসলে গল্প শোনা আর পড়ার মধ্যে বিস্তর ফারাক আছে। আর তারানাথ এমনই এক গল্প শোনার অভ্যাস জুগিয়ে দিয়েছে যে বই পড়তে তেমন একটা মন বসে না। বইটা বন্ধ করে পড়ার টেবিলের ওপরে রেখে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কয়েকটা লোক ছাতা মাথায় যে যার গন্তব্যের দিকে দ্রুত বেগে পদচালনা করে চলেছে। এই বৃষ্টিমুখর দিনে এই দৃশ্য ছাড়া আর কিছু আশা করা বৃথা। জানলার থেকে সরে আসতে যাব, হঠাৎ একজন লোককে খুব পরিচিত বলে মনে হতে দাঁড়িয়ে পড়লাম। সে আমার বাসার দিকে এগিয়ে আসছে। চলার ভঙ্গি আর দুরন্ত চোখে বারে বারে এদিক ওদিক তাকানো দেখে বুঝতে অসুবিধা হলো না শ্রীমান কিশোরী সেন। অবশ্যই তাকে দেখে যে খুব অবাক হয়েছি তা নয়। এরম বৃষ্টিমুখর দিনে তারানাথের গল্প শোনার যে নেশা, তা অস্বীকার করব না। কিশোরী বাড়ির আরও কাছে এগিয়ে এসেছে। আমি ঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিতেই কিশোরী থতমত খেয়ে গেল। ছাতা বন্ধ করতে করতে বলল, আরে বাবা, চমকে দিলে যে একেবারে। এরকম ঘাবড়ে গেছি না। তা যাক গিয়ে, কোথাও যাচ্ছ নাকি? কই না তো। এইরকম সময় দরজা খুলে কি করছিলে? আরে তোমার জন্যই খুলেছি। আমার জন্য? কি করে জানলে আমি আসছি? সে এক প্রক্রিয়ার দ্বারা। তারানাথের সাথে থাকতে থাকতে এসব ক্ষমতা একটু একটু আমার মধ্যেও সঞ্চার হয়েছে। হে, এই কথা শুনে কিশোরী ভ্রুকুটি করে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, ধুর ধুর, ওসব বাদ দাও। চলো, ছুটির দিন, তার উপর বৃষ্টি সকাল থেকে, ওটা গল্প গল্প করছে। চলো। তারানাথের বাড়ি যাওয়ার কথা একবার মাথায় এসেছিল বটে, তবে একা একাই বৃষ্টির মধ্যে আজ বেরোতে মন চাইছিল না। কাকতালীয়ভাবে কিশোরী সরাসরি তার বাড়িতে না গিয়ে আমার বাড়ি আসায় বেশ ভালোই হয়েছে। কিশোরীকে বসতে বলে পাঞ্জাবি বদলে ছাতা নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। মাসের শুরু, হাতে মোটামুটি তখন টাকা আছে। ট্রাম থেকে নেবে বিহারি পানওয়ালার দোকান থেকে 1 প্যাকেট পাসিং শো আর পাশের দোকান থেকে গরম গরম ফুলুরি কিনে নিলাম। আমি আর কিশোরী দুটো কাঁচি সিগারেট ধরিয়ে পান করতে করতে তারানাথের বাড়ির দিকে পদচালনা করলাম। দরজার কাছে পৌঁছে দেখি দরজা ভেজানো। দুইজনে বারান্দায় ছাতা রেখে জুতো খুলে তারানাথের বৈঠক ঘরে প্রবেশ করলাম, এবং প্রবেশ করা মাত্রই একটু অপ্রস্তুত হয়ে গেলাম। একজন বেশ সম্ভ্রান্ত ব্যক্তি, দোহারা চেহারা, বেশ লম্বা চওড়া, পাট করে চুল আঁচড়ানো, তারানাথের সামনে হাত এগিয়ে বসে আছে। তারানাথ আমাদের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে একটু হেসে আমাদের অপেক্ষা করার ইঙ্গিত করল। তার ইশারা দেখে লোকটি একটু বিরক্ত হয়ে আমাদের দিকে ঘুরে তাকালো। আমাদের দেখে আবার তারানাথের দিকে মুখ ফিরিয়ে নিল। আমি আর কিশোরী বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বেশ কিছুক্ষণ পর ভিতর থেকে খুব ম্লান কথোপকথন শুনতে পেলাম। বৃষ্টির শব্দে সবটা পরিষ্কার নয়, তবে যতটা বুঝলাম কিছু একটা সম্পত্তি বা এই সংক্রান্ত আলোচনা চলছে। আরও খানিকক্ষণ পর সেই ব্যক্তির গলার তীব্রতা যেন বেড়ে গেল। শোনা গেল, যখন পারবেন না বাড়ির বাইরে ওরকম দিকে রেখেছেন কেন? আপনার মতন ভণ্ড সাধু অনেক দেখেছি মশাই, খালি বড় বড় কথা বাতেলা। হ্যাঁ, সারুন সারুন, আমি অন্য কোথাও করিয়ে নেব। যত সব। বলেই লোকটা ঘর থেকে বেরিয়ে এলো। আমাদের দিকে একবার রুক্ষ দৃষ্টিপাত করে চটি গলিয়ে ছাতা নিয়ে বেরিয়ে গেল বাইরে। এমন সময় ভেতর থেকে ডাক পড়ল, কি হে, আরে এসো, ভেতরে এসো।
আমি আর কিশোরী ভেতরে গেলাম। তারানাথের হাতে ফুলুরি আর সিগারেটের প্যাকেট দিয়ে বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, ওই লোক এত চেঁচামেচি করে বেরিয়ে গেল কেন? মানুষের স্বার্থ পূরণ না হলে ওরকম হওয়াটা কি স্বাভাবিক নয়? তা তো ঠিকই, তবে কি কারণে এই রাগ? যতদূর শুনলাম জমি বা সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় নাকি? হ্যাঁ, তাই। ইনি বৃদ্ধ বাবা মাকে ছেড়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে শহরে চলে আসেন। প্রথম স্ত্রী কোনো রোগে মারা যায়। বাবা মায়ের এই এক ছেলে। বৃদ্ধ বয়সে বাবা মায়ের একমাত্র ভরসার জায়গা হচ্ছে নিজের সন্তান। সেখানে সন্তান যদি তাদের ত্যাগ করে, দায়িত্ব নেওয়ার ভয়ে দূরে চলে যায়, তখন তাদের অবস্থাটা কি হয় বলো তো? এতগুলো বছর বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। কিছুদিন আগে জানতে পেরেছে বাবা মা নিখোঁজ, তবে তারা তাদের সম্পত্তি তাদের গ্রামের লোকেদের মধ্যে দান করে গেছেন। এখন এনার বক্তব্য তার বাবা মাকে নয়তো খুঁজে বের করতে হবে, নতুবা কোনোভাবে সম্পত্তি যা কিনা তার প্রাপ্য তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা আমি বললাম যে এই দুই আমার কম্য নয়, পুলিশ কিংবা উকিলের কাছে যেতে। তা এই কথা শুনেই একেবারে খাপ্পা, যা না তাই বলে চলে গেল। তা গেছে, যাক, ভালোই হয়েছে। কিন্তু ঠাকুরমশাই, একটা জিনিস বুঝলাম না, মা বাবা সম্পত্তি তো ছেলে মেয়েরাই পায়, তা এখানে ওনার সম্পত্তি পাড়ার লোকের মধ্যে কেন বিলিয়ে দিলেন? মা বাবাকে যে ছেলে দেখার ভয়ে তাদের ত্যাগ করে চলে আসে এবং তাদের শেষ বয়সে এসে তাদের যদি প্রতিবেশীরা দেখে, তাহলে এটা কি স্বাভাবিক নয় যে তারা তাদের শেষ বয়সে প্রতিবেশীদের মধ্যেই সেই সম্পত্তি বা বিষয় আশয় দিয়ে যাবে? দায়িত্ব নেওয়ার বেলায় উধাও হয়ে গিয়ে সম্পত্তি নেওয়ার সময় আমি যোগ্য, আমি উত্তরাধিকারী এসব বলে লাফালে কি হবে? তা ঠিক বলেছেন, তবে ওনার বাবা মা এখন কোথায় আছেন? তারা এই সময় কাশীধামে ভালোই আছেন, শান্তিতে আছেন। কুলাঙ্গার সন্তানের জন্য দগ্ধে দগ্ধে মরাচ্ছে, অনেক শান্তিতে আছেন। আপনি কি করে জানলেন? তারানাথ কিছু বলল না, খালি তার রহস্যময় হাসি হেসে একটা সিগারেট বার করে ধরালো। তারপর কিছুক্ষণ নীরবে ধূমপান করে বলল, আসলে আমি নিজেও তো। কি ঠাকুরমশাই? ছোট থেকেই ঘর ছেড়েছি তন্ত্র সাধনার অমোঘ টানে। সারা ভারত ঘুরে বেরিয়েছি সদ্গুরুর সন্ধানে, পেয়েছি কিছু। তবে বেশিরভাগই সবাই বারবার আমায় বলেছিল আমার দ্বারা তন্ত্র সাধনা হবে না, সংসারে আমায় ফিরতেই হবে। বাড়ি ফিরে যেতে বলেছিল, কিন্তু যাইনি, শুধু নিজের স্বার্থের জন্য। আমার বাবা যখন মৃত্যু শয্যায় পূর্বাভাস পেয়ে বাড়ি যায় ঠিকই, তবে তখন খুব দেরি হয়ে যায়। বাড়ির দায়িত্ব তখন আমার উপর। মা বৃদ্ধা, দাদু তো অনেক ছোটবেলায় আমার জন্যই মারা গেছেন। ঠাকুমাও বছর 10 পরে মারা যান। শুধু মা। তখন আমার দায়িত্ব ছিল মায়ের কাছে থাকা, তার শেষ জীবনের ভরসার জায়গা হওয়ার। পারিনি। কিছুদিন বাড়ি থেকে আবার বেরিয়ে পড়েছিলাম জগৎমাতার সন্ধানে। বেশ কিছু সময় অতিবাহিত হয়। কিছু মাস পর খবর পাই মাও মৃত্যু শয্যায়। অবশেষে সেও মারা যায়। বংশ পরম্পরায় আমাদের সম্পত্তি তো তখন সবই আমার। কাকা জ্যাঠার ছেলেদের সম্পত্তি আগেই ভাগ করে গেছিল দাদুর আমলেই। দাদু সব ভাগ বাটোয়ারা করেই দেহ রেখেছিলেন। কি করব সম্পত্তি দিয়ে তখন? অদৃষ্টের কঠোর নিয়মের ঊর্ধ্বে কারোরই যাওয়ার উপায় নেই। মা বাবার ঊর্ধ্বযাত্রার পথ সুগম হয়েছে বলেই ঈশ্বর তার স্বর্গ আবরণীতে তাদের আবদ্ধ করেছেন। এই বিশ্বাস মনের শুকনো প্রাঙ্গণে সঁপে দিয়ে আবার ভিটে ছাড়লাম, পৈতেতে ঘরের চাবি বেঁধে নিয়ে। তারপর ভালো মন্দ মিশিয়ে কত দিন কেটে গেল। অবশেষে যে সংসার নামক বাহনটিতে চেপে আমাদের প্রত্যেককে চড়তে হয় বিশ্ব চরাচরে, সে গাড়ির চাকায় তেল দেওয়ার জন্য শুরু করতে হলো
ভেলকি দেখানো ও ভণ্ডামি। এভাবেই সব গেল। মানুষের কাছে হয়ে উঠেছি ভণ্ড তারানাথ। কিশোরী ভ্রুকুটি করে মাথা ঘাড়ে গুঁজে নিয়ে খানিক ঝুঁকে পড়ল তারানাথের দিকে, বলল, আপনি ভণ্ড তারানাথ? কি বলেন ঠাকুর মশাই? এর মানে কি? মানে মানে কিছুই তারানাথের জল জল করতে থাকা চোখ দুটি ধীরে ধীরে বুজে গেল। একেবারে অপ্রত্যাশিতভাবে শুরু হলো এক রোমহর্ষক কাহিনী। বিহারের ইন্দাস অঞ্চলের এক আদিবাসী পট্টিতে পড়ে আছি দিন 10। স্থায়ী জনবসতি নেই। প্রত্যেকেই যাযাবরের মতো ঘুরতে ঘুরতে এখানে এসে বাসা বেঁধেছে। এই জাতিটার মধ্যে একটা কাল্পনিক যোগাযোগ বিস্তারের শক্তি আছে বলে মনে হলো, কেননা একই বর্ণের ও ভাষাধারী মানুষদের ঝুপড়ি ক্রমে বেড়ে চলল দিনে দিনে। দেখলে মনে হয় কোনো দৈব ক্ষমতার মাধ্যমে সকল গৃহহীন মানুষদের আহ্বান করে এনে একই আকাশের তলায় সংরক্ষিত করছেন ঈশ্বর। কি ঐশ্বরিক সমাপতন সৃষ্টিকর্তার! যে যেখানে জীবিকা অর্জন অথবা সামাজিক শক্তিশালী সম্প্রদায়ের উচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে গিয়েছিল, প্রত্যেকেই যেন ঘরে ফিরে এলো ঈশ্বরের ইচ্ছাতেই। আমার মনটাও কেন জানি না হঠাৎ বাড়ি মুখ হয়ে উঠল। ঠিক করলাম একটা রাত সেখানে কাটিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে নিজের বলতে কেউ নেই তখন। জ্যাঠা কাকার ছেলেরা নিজেদের ভাগের সম্পত্তি বিক্রি বাট্টা করে যে যার কর্মজীবনের সূত্রে গ্রাম ছেড়েছে বহু বছর। আমাদের ভদ্রাসনটুকুই তখন চক্রবর্তী পরিবারের ইতিহাস বহন করছে। যাক সে কথা, সেদিন সূর্যের আলো রাতের কালিমার কাছে আত্মসমর্পণ করতে শুরু করলে ঠিক করলাম স্টেশনের দিকটায় হাঁটা শুরু করে দিই। যেহেতু কাল সকালেই ট্রেন ধরবো, সেহেতু যতটা এই রাতে এগিয়ে যাওয়া যায় ততই সুবিধা। অগত্যা হাঁটা শুরু করলাম সন্ধ্যার একটু আগেই। দুটো গ্রাম পেরিয়ে যখন একটা বিস্তীর্ণ ফাঁকা চাষ জমিতে এসে পড়লাম, তখন রাত ঘন হয়েছে। অদূরেই পৃথিবীর ওই অকৃত্রিম সৌন্দর্যের বুকের ওপর থেকে অন্ধকার কাটতে কাটতে ছুটে চলে গেল একটা ট্রেন। বুঝলাম স্টেশনের আশেপাশে চলে এসেছি আমি। ঠিক তখনই একটা আশ্চর্য অনুভূতি হলো আমার। মনে হলো পরিবেশের যে স্বাভাবিক নৈশ কাকুতি ছিল তা যেন মুহূর্তেই বন্ধ হয়ে গেল কোনো মন্ত্র বলে। আকাশে কাটা নখের টুকরোর মতন একটা চাঁদ দুর্বল আলো দিচ্ছে। ট্রেনটা দৃষ্টিসীমার থেকে বেরিয়ে যাওয়া মাত্রই সামনেটা একেবারে স্লেটের মতো কালো হয়ে গেল। কি একটা যেন ঘটছে কোথাও, অথবা কিছু একটা হতে চলেছে, মস্তিষ্কে তেমনই পূর্বাভাস অবিশ্রান্ত। কি মনে হলো আমি মাটিতেই বসে পড়লাম একটা অযাচিত কৌতূহলে। যুবক শরীরের রক্ত তেজ যেন শিথিল হয়ে এসেছে আমার। চোখের পাতা ভারী ভারী লাগছে। ঘাড়ের থেকে পিঠের মধ্যদেশ পর্যন্ত হালকা ব্যথার অনুভূতি। পথচারী মানুষ হওয়া সত্ত্বেও এতটা ক্লান্তি কোনোদিনও আমায় গ্রাস করেনি ইতিপূর্বে। এতদিন ধরে জমতে থাকা সমস্ত অবসাদ একত্রিত হয়ে লুটিয়ে পড়েছে আমার ঠিক মাথার মাঝখানটায়। তারা বয়ে যাচ্ছে আমার সমস্ত শরীরে, শিরায় উপশিরায়। ঠিক পচা নর্দমায় কিলবিল করতে থাকা জীবাণুদের মতন। আমি চোখ বুজে ফেললাম। আপনি কি অসুস্থ? এখানে শুয়ে আছেন যে? চোখ খুলে দেখলাম একটি অপরিচ্ছন্ন ছেলে আমার উপরে ঝুঁকে পড়ে আমায় জরিপ করছে। তার গায়ের রং কালো, পরনে কেবল একটা ময়লা কাপড়ের টুকরো। কোন রকমে কোমরে পেঁচিয়ে রেখেছে সেটা। চুল উস্কো খুস্কো, বয়স ওই 14 কি 15 মতন হবে।
আমায় উঠে বসতে দেখেই সে একটু পিছিয়ে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে তখন। তবুও এমন সময় একটি কিশোর এই জনমানবহীন জায়গায় কি করছে সে প্রশ্ন পাক খেয়ে গেল মাথায়। বললাম, না, আমি সুস্থই আছি। তবে এত সকালে গ্রাম বাজারের থেকে এত দূরে এই মাঠে তুমি কি করছো? গরু বা ছাগল চড়াতে এসেছো নাকি? ছেলেটি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে অবাক চোখে আমার দিকে তখনও তাকিয়ে রয়েছে। বোধহয় আমায় এরকম জনশূন্য প্রান্তরে পড়ে থেকে ঘুমোনোর ব্যাপারটা তার বিস্ময়বোধকে উত্তরোত্তর বৃদ্ধি করছে আরও। আমি আবার বললাম, কি হলো বলো, তোমার নাম কি? ছেলেটি পাথর দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে উত্তর দিল, আমার নাম তারানাথ। এবার আমার বিস্মিত হওয়ার পালা। ছোকরা বলে কি? জীবনে প্রথমবার এই নামের কোনো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাও এমন অপ্রত্যাশিতভাবে। কৌতূহলী ভাবটা কাটিয়ে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো আমার। উঠে দাঁড়িয়ে বললাম, তোমার পদবী আর তোমার বাড়ি কোথায়? এবার ছেলেটির দৃষ্টি সরল আমার চোখের থেকে। সে বলল, আমার বাড়ি নেই, পদবি জানা নেই, ওই পরিযায়ীদের সাথে সাথে থাকি। অবাক হলাম ছেলেটির কথায়। অর্থাৎ যে অস্থায়ী আদিবাসী পট্টির পাশের থেকে আমি চলে এলাম, এই ছেলের বসবাস তাদের সাথেই। তবে ওই সম্প্রদায়ের ভেতরে এমন নাম থাকাটা বিরল ব্যাপার। তবুও নিতান্তই এক কিশোরকে কিভাবে এই জাতীয় তাত্ত্বিক প্রশ্ন করি। বললাম, তোমার বাবা মা তোমায় খুঁজবে না? এত সকালে যে চলে এসেছো তারা তো চিন্তা করবে। এবার ছেলেটি একটি অবাক করা কথা বলল। সে বলল, আমার বাবা মা কেউ নেই, সকলে কলেরায় মরেছে। যে এদের সাথে আমি অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছি, তবে এদের সকলের নজর আমার বাবার শেষ দিয়ে যাওয়া আংটির ওপরে। এটা ছাড়া আমার কাছে আর বাবা মায়ের দেওয়া কিছুই নেই। এটা কিভাবে দিয়ে দিই বলো তো? এবার আমি ছেলেটির হাতের দিকে তাকালাম। মাটি জমে যাওয়া অপরিষ্কার দেহের আবরণের ওপরে বালকের ডান হাতের অনামিকায় চেপে বসে আছে একটি ধাতব আংটি। তার চূড়ায় একটা নীল পাথর জ্বলজ্বল করছে নবপ্রভাতের নবীন সূর্যালোকে। মায়া হলো ছেলেটির কথা ভেবে। শুধু মিতে অথবা একই নামের অধিকারী বলে নয়, তার নিষ্ঠুর বাস্তব আমায় দাঁড় করিয়ে দিল কর্তব্যপরায়ণতা এবং সামাজিকতার সেই চির সত্যের দোরগোড়ায়। আমি বাবা মা থাকতেও তাদের আগলে রাখার সময় যথাস্থানে উপস্থিত থাকতে পারিনি। এদিকে একটি বালক নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার পিতৃ পরিচয় হারিয়ে ঘুরে বেড়াচ্ছে উদ্বাস্তুদের দলে। এমনকি নিজের পিতামাতার দেওয়া শেষ সম্পদটুকু আগলে রাখার জন্য সে তৎকালীন অন্ন বস্ত্রের সংস্থান পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। নিজের অজান্তেই ক্ষুদ্র তারানাথ আমায় শিখিয়ে দিল অনেক কিছু। বললাম, তুমি তাহলে এখন কোথায় যাবে? থাকবে কোথায়? খাবেই বা কি? সে মাথা নিচু করে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। বললাম, যাবে আমার সাথে আমার বাড়িতে? এবার ছেলেটি নত মস্তকেই ওপর নিচে ঘাড় নেড়ে সম্মতি দিল। কেন আমার মতন একজন চালচুলোহীন মানুষ একটি বাচ্চা ছেলেকে সঙ্গী করতে চাইল জানি না। সেই সময় মনে হয়েছিল ছেলেটির একটি পাকাপাকি ব্যবস্থা করে দেওয়াই আমার মূল কর্তব্য হওয়া উচিত। যদিও এই সকল পদক্ষেপের কারণ আমি পরে টের পেয়েছি, আর কারণটা তোমাদের মোটেই শ্রুতিমধুর হবে না। এটুকু বলে তারানাথ চুপ করে গেল। আমরা যে কিছু প্রশ্ন করলে এই মুহূর্তে উত্তর পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা তার চোখ মুখের ধরন দেখে বুঝতে পারলাম।
কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা মেঝেতে মন্থর চালে ঘষতে ঘষতে তারানাথের দিকে এগিয়ে দিতেই সেও হাত বাড়িয়ে তার থেকে সিগারেট বের করে একটা ধরিয়ে নিল। কয়েক টান সিগারেটের ধোঁয়া বক্ষে চালান করবার পরে যেন তারানাথের চেহারায় আবার একটা উত্তেজনার সাড়া পাওয়া গেল। কিশোরী কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি চোখের ইশারায় বহুবার শাঁসিয়ে তাকে নির্বাক রাখলাম। তারানাথ নারকেলের মালা দিয়ে তৈরি ছাইদানিটা নিজের কাছে টেনে নিয়ে রহস্যময় ভঙ্গিতে আবার বলতে শুরু করল। ছেলেটিকে নিয়ে স্টেশনে এলাম ধান জমির আল ভেঙে। ওখানের থেকে হাওড়ামুখী ট্রেনে চেপে নৈহাটি থেকে কডলাইন নিয়ে পৌঁছতে হবে আমার জেলায়। তো ট্রেনে তেমন কোনো বিশেষ বলার মতো কিছু ঘটল না। দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে গিয়ে রাস্তা পরিবর্তন করবার পর আমরা এসে নামলাম ডুমুরদহ স্টেশনে। রামজয়পুর অর্থাৎ আমার গ্রামে পৌঁছতে গেলে পাড়ি দিতে হবে আরও 2টি গ্রাম। যদিও পদব্রজে যাবার মতন ক্ষমতা আমার থাকলেও ছেলেটিকে এত পথ হাঁটিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে হলো না। স্টেশন চত্বর থেকে নেমে যাত্রী পরিবাহী গরুর গাড়ির দিকে এগোতে যাব, এমন সময় এক ব্যক্তির চেহারা দেখে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে তখন মিনিট 5 হয়ে গেছে। তবুও লোকটি স্টেশনের নিচের দিকে বিস্তৃত খোয়ার উপরে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছেন। তিনি যে কাউকে খুঁজছেন তাতে কোনো সন্দেহ নেই, তবে নির্দিষ্ট ব্যক্তিকে না পাওয়ার হতাশায় তিনি যে মারাত্মক মর্মাহত হচ্ছেন প্রতি মুহূর্তে তা বুঝে নিতে আমার অসুবিধা হওয়ার কথা নয়। আমি ছেলেটির হাত ধরে এগিয়ে গেলাম সেদিকে। কাছে গিয়ে বললাম, কিছু মনে করবেন না, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? বুঝতে পারছি আপনি খুব উদ্বিগ্ন অবস্থায় আছেন। সেহেতু লোকটির বয়স ওই 60-এর দোরগোড়ায়। পরনে সাদা ধুতি পাঞ্জাবি হলেও তা বেশ পরিপাটি ও মার্জনীয়। এক কথায় ব্যক্তিত্বের ছাপ আছে চেহারায়। আমার প্রশ্নের উত্তরে বললেন, উদ্বিগ্ন আছি বটেই। এই ট্রেনে আমার ছেলের বাড়িতে ফেরার কথা ছিল। এত সময় হয়ে গেল, ট্রেন চলে গেছে, তবুও তাকে দেখলাম না। কি জানি কি করলো ছেলেটা। উঠলো এই গাড়িতে নাকি উঠলো না? গাড়িতে না ওঠার কোনো সম্ভাবনা ছিল কি? মানে এমন কি হতে পারে সে পরের ট্রেনে আসবে? না, এর আগে কখনো এমন হয়নি, আর এবার তো এমন হওয়ার কোনো প্রশ্নই আসে না। একেতে এই বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে আবার কিছু হলো কিনা। এই কথা শুনে আমিও কয়েকবার পেছন দিকে ঘুরে স্টেশনের দিকটায় দৃষ্টি ফেললাম, কিন্তু না, কোনো ব্যক্তির মধ্যেই কোনো রকমের ব্যস্ততার আভাস নেই। মানুষটির এমন অবস্থা দেখে মনটা কেমন চঞ্চল হয়ে উঠল আমার। আর বেশি প্রশ্ন করলে পাছে সে বিরক্ত হয়, সেজন্য ওই চত্বর পেরিয়ে গিয়ে কাছেরই একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। ট্রেনে বিশেষ কিছু খাওয়াতে পারিনি ছেলেটিকে। দোকানদারকে আমার জন্য চা এবং ছেলেটিকে বিস্কুট কলা এসব দিতে বলে তাকিয়ে রইলাম ওই লোকটির দিকে। চায়ের দোকানের বেঞ্চের থেকে গোটা স্টেশন চত্বরটাই প্রায় দেখা যাচ্ছে, কিন্তু না, আরো 15 মিনিট গেল, তবুও ওই অপেক্ষারত বৃদ্ধের সাথে কারোর সাক্ষাৎ হলো না। আমি একটু বাড়তি কৌতূহল নিয়েই চায়ের দোকানদারকে প্রশ্ন করলুম, আচ্ছা দাদা, ওনার নাম কি? মানে অনেকক্ষণ ধরেই উনি ওখানে দাঁড়িয়ে আছেন চিন্তিতভাবে। আমি জিজ্ঞেস করলাম তো বললেন ওনার ছেলে আসবেন। চেনেন আপনি? দোকানদার আমার দৃষ্টি অনুসরণ করে নির্দিষ্ট ব্যক্তিটির দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, আরে দাদা, আপনি ওনার কথাকে অত আমল দিতে যাচ্ছেন কেন? ওনার নাম দিবাকর আচার্যি। এই নিয়ে 3 দিন হলো রোজ সকালের ট্রেন আসার সময় উনি এখানে চলে আসেন।
ওই ভদ্রলোকের এক অদ্ভুত কাহিনী আছে। কি কাহিনী? দোকানদার নবাগত এক খদ্দেরকে এক গ্লাস লিকার ধরিয়ে দিয়ে বললেন, এই নাও চিন্ময়। হ্যাঁ, এই দিবাকর বাগচি লোকটার অনেক সম্পত্তি, কিন্তু ওনার কোনো সন্তানাদি নেই। কি বলছেন? উনি তো ওনার ছেলের জন্যেই। আরে আরে দাদা, ব্যস্ত হচ্ছেন কেন? আগে শুনুন। উনি যে ছেলের কথা বলছেন সে ওনার নিজের ছেলে নয়। আজ থেকে বছর 10 আগে এই গ্রামে এক মর্মান্তিক মহামারী দেখা দেয়। গ্রামের প্রত্যেকেই প্রায় ঘর ছাড়া হয়ে যায়, তবে দিবাকর আচার্যি নিজের বিষয় আশয় ছেড়ে অন্যত্র যেতে পারেন না। ডাক্তার বুদ্ধি কম চেষ্টা করেন না গ্রামের বিষয়টাকে বাগিয়ে আনতে, কিন্তু ততদিনে ভেতরে ভেতরে রোগ ছড়িয়ে পড়েছে মানচিত্রের অনেক দূর পর্যন্ত। সে সময় শুনেছি এক মানব দরদি যুবকের আগমন হয় এই গ্রামে। নাম তার সুকল্যাণ। যদিও নামটা শুনেছি ওই দিবাকর আচার্যের মুখেই। সেই ছেলে নাকি এখানে এসে সমস্ত বৃদ্ধ দুস্থ মানুষজন যারা ভিটে ছেড়ে যেতে পারেনি তাদের দেখভাল করতে শুরু করে। বৈদ্যদের থেকে পথ্য নেওয়া, পাষণ পৌঁছে দেওয়া সবই সে নিজের হাতে করত, জীবনের ঝুঁকি নিয়ে। সেই সময় দিবাকর আচার্য এবং তার স্ত্রীও তাদের বিশাল বাড়িতে মহামারীর আতঙ্কে কোণঠাসা হয়ে রয়েছে। তখনই ছেলেটির ওই উদার কর্মকাণ্ডে আপ্লুত হয়ে একদিন দিবাকর আচার্য মৃত্যু ভয় সরিয়ে রেখে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। একে একে 2 হয়ে যায় তখনই, যখন সে জানতে পারে ওই সুকল্যাণ নামের ছেলেটিরও বাবা মা এই মহামারীতেই মারা গেছে। দিবাকর বাবু এবং তার স্ত্রী তখন থেকেই তাকে সন্তানের জায়গা দিয়ে বসেন। এদিকে ছেলেটি গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে তার পৈতৃক ভিটেতে ফিরে যায়। শুনেছি তার বাড়ি নাকি অনেক দূর, সেই গেদে লাইনের ওইদিকে। দিবাকর আচার্য এবং তার স্ত্রী দুজনেই স্টেশনে এসে তাকে ছেড়ে দিয়ে গিয়েছিল, যদিও তারা চেয়েছিল সুকল্যাণ তাদের কাছেই রয়ে যাক। তবে আপনি বলুন, কোনো ছেলে কি তার আসল বাবা মায়ের মায়া ত্যাগ করে অন্য কাউকে সেই স্থান দিতে পারে? তবে চলে যাওয়ার পরেও শুনেছি সুকল্যাণ ও দিবাকর আচার্যের মধ্যে চিঠি লেখালেখি ছিল, যেটা পরবর্তীতেও চলতে থাকে। 10 বছরে সে ছেলে কোনোদিনও এখানে আসেনি। হতে পারে সে তার জীবনে ব্যস্ত হয়ে গেছে, বিয়ে থা করে দিব্যি সংসার করছে, তাও হতে পারে। তো সেই ছেলেরই আসার অপেক্ষা করছে ওই ভদ্রলোক। শুনেছি ওনার স্ত্রী নাকি মৃত্যু শয্যায়, হয়তো চিঠি পাঠিয়েছিল আসতে জানিয়ে। দোকানদার চুপ করে গিয়ে আমার দিকে ব্যঙ্গ ভরা চোখে তাকিয়ে রয়েছে দেখে আমি ঈষৎ হাসলাম, কিন্তু একই সঙ্গে মনের ভেতরে আবার একটা সুপ্ত হাহাকার জন্মালো। পিতা মাতার যে অমোঘ টান থাকে তার নিজ সন্তানের প্রতি, আর সে টান যে কেবল রক্ত মাংসের হয় না, সেটা প্রমাণ করলেন এই দিবাকর আচার্য। আরও কিছুক্ষণ ওই চায়ের দোকানে বসে ছোট তারানাথকে নিয়ে উঠে পড়লাম পয়সা মিটিয়ে। পা যেন নড়তে চাইছে না বাড়ির দিকে। দিবাকর বাবু যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন সেটা সুপরিণতি না দেখা পর্যন্ত যেন মনের ভেতরটা অবসাদে ভরে রয়েছে। এসব ভাবতে ভাবতে বৃদ্ধ লোকটি হতাশ মুখে পেছন দিকে ঘুরলেন এবং কাকতালীয়ভাবেই আমার চোখে চোখ পড়ে গেল তার। খানিক আগেই ভদ্রলোকের সাথে আলাপ হয়েছে, কাজেই আমিও খানিকটা তার দিকে অগ্রসর হওয়ার উপক্রম করতেই দেখলাম তিনিও আমার দিকে এগিয়ে আসছেন। মুহূর্তের জন্য একবার চায়ের দোকানদারের দিকে ফিরে উনি এই ঘটনা দেখছেন কিনা সেটা নিশ্চিত হতে চাইলাম, তবে সেক্ষেত্রেও খানিক অপ্রস্তুত হয়ে পড়লাম। দোকানদার আমার দিকে তাকিয়ে আবার একটা বিদ্রূপের হাসি ছুঁড়ে দিয়ে কাজে মনোনিবেশ করল। একবার ভাবলাম খামোখাই আমি জড়িয়ে পড়ছি হয়তো এসব বিষয়ে। ততক্ষণে দিবাকর বাবু আমার সম্মুখে এসে চিন্তিত গলায় বললেন, আজকেও তো সুকল্যাণ এলো না। এদিকে ওর মায়ের অবস্থা একেবারেই ভালো না।
ডাক্তার বসিয়ে এসেছি বাড়িতে, কি উপায় করা যায় বলতে পারো বাবা? এই প্রশ্নের কি উত্তর দেব প্রথমে বুঝতে পারলাম না, কিন্তু কিন্তু করে নিছক কিছু একটা বলতে হবে সেই উদ্দেশ্যেই বললুম। ছেলের যখন আসার কথা নিশ্চয়ই আসবে বলে আমার মনে হয়। হয়তো কোনো সমস্যায় পড়েছে, এবেলা আসেনি, হতে পারে ও বেলা এসে পৌঁছলো। এবার ভদ্রলোক একবার কুঞ্চিত দৃষ্টিতে চারপাশে তাকালেন। বুঝলাম উনিও বেশ ভালো করেই জানেন যে পরিচিত মানুষেরা তাকে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ে না। এমন সময় স্টেশনের দিক থেকে একটি শহুরে পোশাক পরিহিত উঁচু লম্বা ছেলেকে হাসি মুখে এগিয়ে আসতে দেখলাম আমাদের দিকেই। মুখে শৌখিন দাড়ি গোঁফ, সৌম্য চেহারা, গায়ের রং ফর্সা। খানিক তফাৎ থেকেই উৎসাহিত ভঙ্গিতে বলে উঠল, বাবা, কেমন আছেন আপনি? আমি তো সকালে ট্রেনে এলাম। হ্যাঁ, ওই দেরি হয়ে গেল কিছু পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়ে যাওয়ায়। আপনি মাকে অসুস্থ অবস্থায় ছেড়ে এখানে আসতে গেলেন কেন? আরে বাবা, আমি কি বাড়ির পথ ভুলে গেছি নাকি? মনে একটু স্বস্তি পেলাম এবার। অবশেষে দিবাকর বাবুর ছেলে এলো, তবে বহু প্রতীক্ষার পরে। কিন্তু সেই মুহূর্তেই দিবাকর আচার্যের মুখের দিকে তাকিয়ে খানিক বিস্মিত হলাম। তিনি উন্মাদনা চেপে রেখে আপ্লুত কণ্ঠে বললেন, তুই তুই আমার সুকল্যাণ? তোকে তো চেনাই যাচ্ছে না বাবা। হ্যাঁ, আর তুই আমাকে আজ বাবা বলে ডাকলি, আমার মনটা ভরে গেল বাবা। আমি একটু অবাক হয়েই একবার সুকল্যাণের দিকে একবার দিবাকর বাবুর দিকে তাকালাম। সুকল্যাণের মুখের হাসিটা হঠাৎ যেন মিলিয়ে গিয়েই আবার ফুটে উঠল। সে বলল, আরে, বাবু মশাই বলে ডাকতাম বলে এখন বাবা বলতে পারি না? তবে আপনি যদি আপত্তি করেন তাহলে ওই নামে ডাকা বন্ধ করতে হবে বইকি। না না, তা নয়, আমি তো... আচ্ছা, সব কথা কি এখানেই বলবেন নাকি মায়ের কাছেও নিয়ে যাবেন আমাকে? যে কারণে এত দূর থেকে ছুটে এলাম সেটা আগে করাটা জরুরি। হ্যাঁ বাবা, চলো চলো বাড়িতে চলো, একটা গরুর গাড়ির দরকার। আচ্ছা, আপনারা দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। ধন্যবাদ বাবা। এমা, ছি 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 ছি, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। বলে আমি কিশোর তারানাথকে সেখানেই রেখে এগিয়ে গেলাম গরুর গাড়ি ডাকতে। ওদেরকে বাড়িমুখী যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি পথের দিকটায়, তখন বালকটি হঠাৎ আমার হাত ধরে বলল, ওই লোকটার নাম সুকল্যাণ নয়, উনি মিথ্যে পরিচয় দিয়েছে। আমি অবাক হয়ে কিশোর তারানাথের দিকে তাকালাম। পরক্ষণেই প্রস্থানরত গরুর গাড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম ছইয়ের ভেতর থেকে দিবাকর বাবুর ছেলে সুকল্যাণ সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রয়েছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানেই আটকে রইলাম কিছুক্ষণ। তারপর আমার ছোট সঙ্গীকে প্রশ্ন করলাম, তুমি এই কথা বললে কেন? তুমি কি লোকটাকে চেনো? ছেলেটি মুখে কিছু না বলে নাবাচক মাথা নাড়ল। আমার মনে কৌতূহলের চাপা ঢেউ উঠেছে। মাথায় এলো সুকল্যাণ দিবাকর বাবুকে বাবা বলে ডাকা মাত্রই দিবাকর বাবুর চেহারায় একটা আকস্মিক পরিবর্তন হয়েছিল। যে সুকল্যাণ 10 বছর আগে অথবা চিঠিতেও দিবাকর বাবুকে বাবু মশাই বলে সম্বোধন করত, সে আজ হঠাৎ বাবা বলে ডাকার পেছনে কি আদৌ কোনো গুপ্ত কারণ রয়েছে, নাকি খামোখাই অন্য এক পরিবারের ব্যক্তিগত ব্যাপারে জড়িয়ে পড়তে চাইছে আমার অবকাশগ্রস্ত মন? যদি সেটাকেই সত্যি বলে মেনে নিই, তবে এই বালকটি কেন বলছে ওই ছেলেটি দিবাকর বাবুর ধরমপুত্র সুকল্যাণ নয়? পেঁয়াজ ভাঙা সরল মনটা আবার জট বাঁধতে লাগলো ধীরে ধীরে। শুনেছি কিছু কিছু মানুষের মধ্যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা থাকে। তারা মানুষের মুখ দেখলেই বুঝতে পারে সম্মুখের ব্যক্তি সৎ নাকি সততার ভান করে নিজের চরিত্র গোপন করছে।
এই ছেলেটি সেই প্রতিভাবান ব্যক্তিদের মধ্যে কেউ নয় তো? অবশ্যই সমস্ত তারানাথ নামের ছেলেদের মধ্যেই যে এমন কিছু ব্যাপার থাকতে হবে সেটা অবশ্যই কাকতালীয় বটে। তবে এই নামটার কারণেই যে কিছুটা হলেও মনটা দোনামোনা করেছিল তেমনটা বলা ভুল হবে না। ভাবলাম দেখাই যাক কোথাকার জল কোথায় গড়ায়। কিন্তু কিভাবে ও বাড়িতে ঢুকবো অথবা কি করেই বা এই ছেলেটি আসল সুকল্যাণ কিনা উদ্ধার করব, এই নিয়ে দ্বন্দ্ব চলল মনে বেশ খানিকক্ষণ। এমন সময় পেছন থেকে হাঁক শুনে একটু চমকে উঠলাম। আরে ঠাকুর মশাই না, চিনতে পারছেন আমাকে? ঘুরে দেখি আমার ভবঘুরে জীবনের একদম প্রথম দিকে ঘটে যাওয়া একটি ঘটনার প্রত্যক্ষদর্শী মাধব ঘোষ করজোড়ে আবেগ ঘন চেহারা নিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। মাধবের চুলে পাক ধরেছে, চামড়া বয়সের ভারে কুঁচকে যেতে শুরু করেছে কিঞ্চিত, তবে চাহনিতে সেই ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। মনে পড়ে তার মেয়ে কমলাকে লোচন কাপালিক ভৈরবী করবার জন্য সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল। মাধব প্রতিবাদ করায় তার বাড়িতে বেতাল জাগিয়ে পাঠিয়েছিল ওই কাপালিক। সে কাহিনী তো তোমাদের আগেই বলেছি। যাক, আমিও ততটাই অবাক হলাম ওই পরিস্থিতিতে মাধব ঘোষকে দেখে। বললাম, কি আশ্চর্য, আপনি এখানে! এভাবে আপনার সঙ্গে আবার দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আরে ঠাকুর মশাই, কমলার তো বিয়ে হয়েছে ওই ডুমুর দহতেই। আমি এসেছি কাল বিকেলে জামাই বাড়িতে। এখানে আপনি এখন কোনো কাজে এসেছেন নাকি? আমার কোথায় আর কাজ, আমার বাড়ি তো এখানের থেকে বেশি দূরে নয়, বাড়িতেই ফিরছি বহুদিন বাদে। এবার মাধব ছেলেটির দিকে তাকালো, প্রশ্ন করল, আপনার পারিবারিক কেউ নাকি? না, ঠিক তা নয়, তবে একে আমার খুদে বন্ধু বা পথসঙ্গী বলতে পারেন। আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বাড়িতে। মাধব ঘোষ বিনয়ের সুরে বললে, আপনি কমলা মায়ের প্রাণ রক্ষা করেছিলেন ঠাকুর মশাই। আপনাকে যখন আরো একবার পেয়েছি তখন আজকের দিনটা ছাড়বো না। দয়া করে না করবেন না ঠাকুর মশাই। জামাই মেয়ে দুজনই খুব খুশি হবে আপনাদের পেয়ে। চলুন না ঠাকুর মশাই, আপনারা দুজনই চলুন। আজকে রাতটা থেকে কাল বেরিয়ে পড়বেন। তাছাড়া আমিও কাল বিকেলে ট্রেনে ফিরে যাব। দয়া করে চলুন ঠাকুর মশাই। হ্যাঁ, এমন প্রস্তাবে আর না করবই বা কি করে। তার উপর মাধব ঘোষের মেয়ের কথা ভেবেই আমিও অমত করতে পারলাম না। ভাবলাম একটা রাতের তো ব্যাপার, ঘুরেই আসি না হয়। মাধব ঘোষ এসেছিল নিজে বাজার করে জামাইকে খাওয়াবে, সেই উদ্দেশ্যে বাজার করতে। তার সঙ্গে আমাদেরও একটু স্টেশন সংলগ্ন বাজারে ঘুরতে হলো খানিক সময়। জোর করে আমার পছন্দ করা একটা বিরাট ইলিশ মাছ, কচুর শাক এসব কিনিয়ে নিয়ে মেয়ের বাড়ির পথ ধরলে। তোমরা মনে করতে পারো এই কোন কাহিনীর থেকে কোন জায়গায় যাচ্ছি। যদি এরকম মনে করে থাকো তাহলে রোষো। সব ঘটনার সঙ্গেই সব ঘটনার মিল আছে বলেই বলছি। চা খাবে? হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে গেলে হয় নাকি ঠাকুর মশাই? চা এখন চাই না, এখন গল্প চাই। গল্পটা বলুন তাড়াতাড়ি। আরে দূর, শুধু শুধু এসব গল্প চলে নাকি? এখনো অনেকটা বলা বাকি। একটু গলা ভিজিয়ে না নিলে কতকের আমেজ আসে না। চা বলাই আছে, দাঁড়াও নিয়ে আসি। এই বলে তারানাথ চলে গেল হেঁসেল ঘরের দিকে। আমরা এই সময়টা সাধারণত বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দুটো কাঁচি সিগারেট ধরিয়ে নিতাম। কিন্তু যে চাপা উত্তেজনা নিয়ে গল্পটি চলছে তার মধ্যে দুজনের কারুরই ইচ্ছে হলো না আসন ছেড়ে উঠতে। খানিক বাদে তারানাথ চায়ের কাপ আঙুলে বাঁধিয়ে নিয়ে হাসি মুখে ফিরে এলো ভেতর থেকে। আমাদের পাহাড় প্রমাণ উত্তেজনায় সে যে চাপা কৌতূহলের স্বাদ নিচ্ছে তা বুঝতে অসুবিধা হয় না। তক্তপোষে বসে সে আবার বলতে শুরু করলো। মাধব ঘোষের সঙ্গে পৌঁছালাম কমলার শ্বশুরের ঘরে। ডুমুরদহ স্টেশন থেকে পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ। ও বাড়িতে মাধবের জামাই আর কমলা ছাড়া কেউ নেই।
যখন বিয়ে দিয়েছিল তখন কমলার শ্বশুর বেঁচে ছিল। বিয়ের বছর দুয়েক পরে তিনি দেহ রাখলেন। কমলার স্বামীর নাম নির্মল দাস। সে এই গ্রামের পিয়ন বাবু। স্বভাবতই সে চিঠি বিলি করতে বেরিয়েছিল সকাল সকাল। কথা ছিল তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে দুপুরের ভাত সকলের সঙ্গে একসাথে খাবে। তাই আমরা পৌঁছে তাকে দেখতে পেলাম না। কমলার তরফ থেকে আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি রইল না। উপরন্তু আমার ক্ষুদে সঙ্গীর নাম তারানাথ এবং তার করুণ জীবন বৃত্তান্ত শুনে তার প্রতি সৌহার্দ্য চলল একটু বেশি বেশি। মাধবের জামাইয়ের জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সে ফিরে এলো আমরা পৌঁছনোর ঘন্টা দুয়েকের মধ্যেই। তাকে ঢুকতে দেখে মাধব উঠোনে এগিয়ে গিয়ে বললে, কি ব্যাপার বাবা নির্মল, এত তাড়াতাড়ি তোমার কাজ শেষ হয়ে গেল? নির্মল এগিয়ে এসে জবাব দিল, আগে সব কাজ শেষ করতে পারলাম না আজ। একটা চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে। কি জানি এমনটা আজকেই হওয়ার ছিল কিনা। বলে ছেলেটি কাঁধের পুটলি খুলে এনে বারান্দার দাওয়ায় রেখে বসল। তার মুখে চিন্তার ছাপ। মাধব আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে সে বলল, আপনার কথা কত শুনেছি কমলার মুখে আমি, তবে চোখের সামনে দেখার সৌভাগ্য হবে তা ভাবিনি ঠাকুর মশাই। আমার বাড়িতে আপনার পা পড়েছে। আমি শ্বশুর মশাইকে ধন্যবাদ জানাই যে আপনি ওনাকে ধরে নিয়ে এসেছেন এখানে। কুশলাদি আদান প্রদানের পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা নির্মল, তুমি যে বললে কিছু একটা চিন্তায় পড়েছ, কি ব্যাপার বলো তো? চিন্তার ব্যাপারই বটে ঠাকুর মশাই। এই গ্রামের এক পুরনো বাসিন্দা শ্রী দিবাকর আচার্য মশাইয়ের এক ধর্মপুত্র আছে, নাম তার সুকল্যাণ। চিঠি মারফত কথা হতো দিবাকর আচার্য এবং সুকল্যাণের মধ্যে। আজ সকালে যখন চিঠি বিলি করতে বেরিয়েছি তখন দেখলাম আজকের ডাকেও সুকল্যাণের নামে একটা চিঠি এসেছে তার দিবাকর আচার্যর উদ্দেশ্যে। আমি তখন স্টেশন পার হচ্ছি। ঠিক এমন সময় আমার পরিচিত একটা ছেলে, নাম দাশু, সে একটা ছেলেকে নিয়ে এসে আমাকে দেখিয়ে দিলে। বললে ওই ব্যক্তি নাকি আমাকে খুঁজে বেড়াচ্ছে অনেকক্ষণ ধরে। আমিও জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ব্যাপার কি। সে বললে সুকল্যাণের কোনো চিঠি আছে কিনা আমার কাছে। আমি অপরিচিত লোক দেখে মিথ্যেই বললাম তাকে। বললাম না, আমার কাছে তো কোনো চিঠি নেই। সে বললে, শোনো, একটা চিঠি আসার কথা আছে, সেটি এলে তোমার কাছেই রেখে দিও। আমি এসে বা ডাকঘরে গিয়ে নিয়ে নেব। আমি দিবাকর আচার্যের ছেলে সুকল্যাণ। তুমি আমায় প্রথম দেখছো, তাই না চেনাটাই স্বাভাবিক। তবে এখন মায়ের অবস্থা ভালো না। আমি শেষ চিঠিতে কিছু আপত্তিকর কথা লিখেছিলাম, তাই আমি চাই না সেটা বাবা অথবা মায়ের হাত পর্যন্ত যাক। এর বদলে তোমার যদি কিছু অর্থের প্রয়োজন হয় তাও আমি দিতে প্রস্তুত। বলো কত লাগবে? আপনিই বলুন এই সময় আমার কি করা উচিত ছিল। আমি তখন দূরে দেখতে পারছি যে চিন্তিত মুখে দিবাকরবাবু দাঁড়িয়ে আছেন স্টেশনের ওপারে। তাই ওনার ছেলে সুকল্যাণের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম অন্য কাজে। কিন্তু মনের ভেতর এখনো বিবাদ চলছে ঠাকুরমশাই। কাজটা কি ঠিক করলাম? হ্যাঁ না ঠিক করে নিবি, আমি কিছুই বুঝতে পারছি না। এমন ঘটনা আমার সঙ্গে আগেও কখনো ঘটেনি, তাই মনটা কোনো মতেই স্থির হচ্ছে না ঠাকুরমশাই। আমি তখন দুয়ে দুয়ে চার করে নিয়েছি। বালক তারানাথের দিকে তাকিয়ে দেখলাম সে রহস্য ঘন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার করা অনুমান মিথ্যে নয় একেবারেই, বরং সে অনুমান করেছে বললে ভুল হবে। তারানাথ যখন কথাটি বলেছে তখন তার চোখে দৃঢ় নিশ্চয়তা এবং প্রত্যয়ের অঙ্গীকার আমি দেখেছি। ব্যাপার অনেক দূর ইতিমধ্যে গড়িয়ে গেছে বুঝে আমি স্টেশন চত্বরে আমাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা ওদের মধ্যে আলোচনা করলাম। তারপর বললাম, যদিও ব্যাপারটা আইন বহির্ভূত হবে, তবুও আমার মনে হয় দুজন নির্দোষ নিঃস্বার্থ বাবা মায়ের জন্যে এটুকু করতে পারলে ব্যাপারটা পাপের আওতায় পড়বে না। আপনি কি করতে বলেন ঠাকুরমশাই? আমার মনে হয় কোনোভাবে আচার্য বাড়িতে এক মিথ্যে সুকল্যাণ ঢুকে পড়েছে আসল জনকে আড়াল রেখে।
এই কারণেই শেষ চিঠি নিয়ে এত বিধিনিষেধ দেওয়া হলো আজ সকালেই। এবং যে ছেলেটি আজ গেছে সে আসল সুকল্যাণকে খুব ভালোভাবেই চেনে এবং জানে। নইলে চিঠি একটা আসার কথা রয়েছে সেটা জানার কথা নয়। আবার এটাও হতে পারে আমার ধারণা হয়তো ভুল। আর এক্ষেত্রে ভুল হলেও সে চিঠি তো ও বাড়িতে না দেওয়ারই কথা বলে গেছে ওই ছেলেটি। তাই আমরা যদি একবার চিঠিটা দেখি অথবা সত্যটা জানবার চেষ্টা করি তাহলে হয়তো খুব একটা পাপ হবে না। পরবর্তীতে ওই ছেলে যদি সত্যি সুকল্যাণ হয় অথবা নাও হয় তাহলে নির্মল তুমি বলে দেবে চিঠি এখনো আসেনি বা কোনো রকম গোলযোগের দোহাই দিয়ে বিষয়টা এড়িয়ে যাবে। এতটুকু করতে পারবে কি? আমার এই প্রশ্নে সকলে সকলের মুখ চাওয়াচাই করলেও এক মুহূর্ত না ভেবে উত্তর দিল কমলা। সে বলল, ঠাকুরমশাই, আপনি যদি মনে করেন যে এটা করা উচিত হবে তাহলে আমাদের পিছিয়ে আসার কোনো কারণ নেই। আর তাছাড়া ছেলেটি যদি সত্যিই প্রতারক হয় তাহলে তো ওই নির্দোষ বৃদ্ধ বৃদ্ধার জন্য এই কর্ম আমাদের কাছে কর্তব্যের সমান। নির্মল আর বাক্য ব্যয় না করে দ্রুত তার ঝোলাটি তুলে নিয়ে তার ভেতর থেকে একতারা চিঠি বের করে বাঁচতে শুরু করলো। পরক্ষণেই তার ভেতর থেকে নির্দিষ্ট চিঠিটি বের করে আমার হাতে দিল। আমি খাম ছিঁড়ে ভেতর থেকে চিঠিটা বের করলাম। লেখার বিষয়বস্তু খুবই কম, কিন্তু যা লেখা আছে তা মর্মান্তিক। বলি শোনো। শ্রদ্ধেয় বাবু মশাই, আপনার চিঠি পেয়ে রওনা হয়েছিলাম ডুমুরদহর উদ্দেশ্যে। রাস্তায় ট্রেন দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হই। যাত্রাপথে একজন সঙ্গী পেয়েছিলাম, সে আমায় কোনো মতে তার বাসস্থান পর্যন্ত নিয়ে এসে আমার চিকিৎসা করায়। দুর্ঘটনাকালে কাছে থাকা সমস্ত অর্থ হারিয়ে ফেলেছি। আমার বন্ধু কিছু অর্থের ব্যবস্থা আমায় করে দেবে বলেছে খুব শীঘ্রই। তার উপরে আমার পূর্ণ আস্থা জমেছে। বর্তমানে রানাঘাটে বন্ধুর মেষ বাড়িতে এসে উঠেছি। রেল স্টেশনের থেকে বেশি দূরে নয়। আশা করছি খুব শীঘ্রই ভালো ডাক্তার সঙ্গে নিয়ে ডুমুরদহ পৌঁছাবো। মায়ের শরীরের যত্ন নেবেন। আমায় নিয়ে অযথা চিন্তা করবেন না। ইতি আপনার স্নেহের পাত্র সুকল্যাণ। চিঠি পড়ার পর মনের ভেতরটা পুনরায় সংশয়ে ভরে গেল। নির্মল বলল, ঠাকুরমশাই, এখানে জানার উপায় নেই যে আসলেই যে এখানে এসেছে সে আসল সুকল্যাণ কিনা? দেখো নির্মল, মনের সন্দেহ আমার কিছুতেই দূর হচ্ছে না। চিঠিতে উল্লেখ আছে সে মারাত্মক রকম জখম হয়েছে এবং সর্বস্ব হারিয়েছে। এই পরিস্থিতির পর একটি ছেলের চেহারায় যে অবস্থা হওয়া উচিত তা কিন্তু ওই ছেলেটার মধ্যে দেখিনি। অতি সরল মনের মানুষ না হলে যে সময় এই গ্রামে মড়ক লেগেছিল তখন নিঃস্বার্থভাবে সকলের পাশে এসে দাঁড়াতো না। ঠিক সেই একই সরল ও শিক্ষিত মনোভাবের প্রকাশ পাচ্ছে এই চিঠিতেও। দিবাকরবাবুর আর্থিক ক্ষমতা নেহাত কম না হওয়া সত্ত্বেও ধরম মায়ের জন্য ভালো ডাক্তার সঙ্গে করে নিয়ে আসবে সুকল্যাণ সে কথা লিখেছে চিঠিতে। একেই বলে সরল, নির্লোভ ও কর্তব্য পরায়ণ মানুষের মনোভাব। কিন্তু এই ছেলেটার মধ্যে তেমন কিছু পেলে কি? অথবা ডাক্তারই বা কোথায়? ঠাকুরমশাই, তাহলে উপায় কিভাবে ব্যাপারটা উদ্ধার করব কিছুই তো বুঝতে পারছি না আমি। আচ্ছা, এই ছোট ছেলেটিকে একদিনের জন্য এখানে রাখতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। ও থাকুক না আমাদের বাড়িতে। আমি কালকেই একবার রানাঘাট যাব। ওই চিঠিতে বলে দেওয়া ঠিকানায় স্টেশনের কাছাকাছি মেসবাড়িগুলি খুঁজে দেখলে নিশ্চয়ই কোনো না কোনো খবর পাব। সুকল্যাণর বন্ধুর নামটা চিঠিতে লেখেনি। যদি সেটা থাকতো তবে আরো সুবিধা হতো যদিও। যাক, ঈশ্বর তো রইলেন, তিনি দেখবেন বাকিটা। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের সন্ধ্যা হলো প্রায়। রাতটা কোনো মতে কাটিয়ে ভোরবেলা বেরিয়ে পড়লাম প্রথমে নৈহাটি জংশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন বদলে রানাঘাট স্টেশনে যখন পৌঁছলাম তখন প্রায় দুপুর 2টো।
স্টেশন থেকে বেরোতেই দেখি এক হোটেলের সামনে বেজায় ভিড় জমেছে ক্ষুধার্ত খরিদ্দারদের। দোকানের নামটি প্রত্যেকের মাথার ওপর থেকে দেখা যায় কোনো মতে আদর্শ হিন্দু হোটেল। সেই জমায়েতের একদম পেছন সারির একজনকে জিজ্ঞেস করলাম, মশাই, এই স্টেশনের সব থেকে কাছে কোন মেসবাড়ি আছে একটু বলে দিতে পারেন? জনজোয়ারে খাবার বেঞ্চে জায়গা না পাওয়া মানুষের মনের অবস্থা নিতান্তই স্বাভাবিক থাকার কথা নয়। উনি একটু নাক সিটকেই বললেন, ওই ডান পাশের গলির থেকে একেবারে সোজা হেঁটে চলে যান, পেয়ে যাবেন মা দুর্গা আবাসিক। তবে সাবধান, দিন দুয়েক আগে সেখানে একটা খুন হয়েছে, আসামি এখনো পলাতক। আমি তো আগে এসেছি নাকি, আমি দুম করে ঢুকে গেলে বুকটা কেঁপে উঠল আমার একটা অযাচিত আতঙ্কে। আবাসিকে খুন, এ তো মোটেই ভালো সম্ভাবনার ইঙ্গিত নয়। আমি দ্রুত পা চালালাম বলে দেওয়া ঠিকানা অনুযায়ী। উক্ত আবাসিক খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। সিঁড়ি ভেঙে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটি ছোট্ট ঘর। সে ঘরের ভেতরে একটি মস্ত টেবিলের ওপাশে বসে রয়েছেন একজন দুশ্চিন্তাগ্রস্ত ভদ্রলোক। আমার শরীরে আলখাল্লা এবং রুদ্রমালার বহর দেখে তিনি উঠে দাঁড়িয়ে আমায় নমস্কার করলেন। আমি বললুম, আপনার এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে শুনলাম, কি করে কি হলো? লোকটি বললে, আর বলবেন না বাবাজি, আমার মেসেরই এক বাসিন্দা হঠাৎ দিন 15 আগে এক অসুস্থ সঙ্গী নিয়ে এসে উপস্থিত হলো। কয়েকদিন ধরে চিকিৎসা করাচ্ছিল লোকটার, ডাক্তার আসতো যেত। ও হঠাৎ গত পরশু আমার পুরনো বাসিন্দা ভোরবেলায় আমার ঘরে এসে বলল যে তার বন্ধু নাকি বিষ খেয়েছে, সে আর বেঁচে নেই। এরকম একটা কাণ্ড তো হুট করে মিটে যায় না। পুলিশ এলো, আমাদের সকলকে জেরা করলো, বিশেষ করে চেপে ধরলো তারানাথ বাবুকে, যিনি... কাকে? কার নাম বললেন আপনি? তারানাথ বিশ্বাস। আরে যে লোকটি সঙ্গে করে ওই সুকল্যাণ নামে ছেলেটিকে এনেছিল, তাকে 3 বেলা পুলিশ জেরা করলো। তিনি বললেন তার বন্ধু ট্রেন দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে খুব ভেঙে পড়েছিলেন, তাই সে অবসাদ থেকে এমন পদক্ষেপ নিয়েছে। এটা নাকি সম্পূর্ণ আত্মহত্যার ব্যাপার। সে যাই হোক না কেন, এদিকে কাল সকাল থেকে তিনিও আবার নিরুদ্দেশ। আমি তখন যুক্তি ও বুদ্ধির সঙ্গে রীতিমতো মানসিক দ্বন্দ্ব করে চলেছি। একে একে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন চরিত্রে একই নামের মানুষের সঙ্গে সবকিছু জড়িয়ে পড়ছে কেন? এর পেছনে কি কোনো অলৌকিক সম্পর্ক আছে? যদিও সে বিষয়ের দিকে নজর দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সুকল্যাণের আততায়ীকে উপযুক্ত শাস্তি দেওয়া। আমি হোটেল মালিককে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনাদের এই তারানাথ বিশ্বাসকে দেখতে কেমন? মানে ওনার চেহারার বর্ণনা দিতে পারবেন কি? অনেকটা যিনি মারা গেছেন ওই সুকল্যাণ নামের ছেলেটির মতোই চেহারা, গায়ের রং থেকে শুরু করে উচ্চতাও প্রায় একই। তারানাথ বাবু একটি নাট্য দলের সঙ্গে কাজ করতেন, অভিনয়ে তার খ্যাতি আছে আশেপাশের অঞ্চলে। যদিও সেখানেও খোঁজ করা হয়েছে, কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। পুলিশের সন্দেহ এখন সম্পূর্ণ তার উপরেই। আপনি বলুন বাবাজি, যদি কিছু না করেই থাকে তাহলে পালালো কেন? আমার বুঝতে বাকি নেই তখন এই তারানাথ বাবু আছেন কোথায়। হোটেল মালিককে কিছু মানসিক আশ্বাস জুগিয়ে যাত্রা শুরু করলাম আবার ডুমুরদহর উদ্দেশ্যে। ফিরে এলাম সন্ধ্যার পরপরই। নির্মল, মাধব, কমলা প্রত্যেকেই ক্রোধে ফেটে পড়ল এমন এক মর্মান্তিক ঘটনা শুনে। আমি নির্মলকে বললাম, তোমার জানাশোনা আছে পুলিশ মহলে? আছে ঠাকুর মশাই, থানায় তো চিঠি দেওয়া নেওয়া করতে মাঝে মধ্যেই আমার যেতে হয়। আচ্ছা, তুমি তাহলে এখনই একবার চলে যাও থানায়, পুলিশ নিয়ে দিবাকর বাবুর বাড়ির দিকে যাও, আর আমরা এদিক থেকে যাচ্ছি। আর শোনো তারানাথ, তুমি কমলা দিদির কাছেই থাকো। এমনিতেই এই পরিস্থিতিতে তারানাথের ছড়াছড়ি, যত তারানাথ বাড়ছে তত দুর্ভোগ বাড়ছে। মাধব, তুমি আমার সাথে চলো,
এখনই না বেরোলে দেরি হয়ে যেতে পারে। আমি বেরিয়ে পড়লাম মাধবকে সঙ্গে নিয়ে। জনৈক মানুষ ছিলেন দিবাকর বাবু, সেজন্যে তার বাড়ির ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হয় না। বিরাট বাড়িতে আলোর প্রাচুর্য নেই। দোতলার একটি ঘরে ম্লান আলো জ্বলছে। আমি নিচের থেকেই হাঁক দিলাম, তারানাথ বাবু, আপনাকে পুলিশ খুঁজছে। স্বেচ্ছায় ধরা দেবেন কি নাকি পুলিশকে ওপরে যেতে হবে? চোরের মন পুলিশ পুলিশ বলে একটা প্রবাদ আছে, তা একেবারেই মিথ্যে নয়। দুর্ঘটনা ঘটিয়ে এসে কোনো অপটু আসামি কখনোই নিশ্চিন্তে থাকতে পারে না। আমার ডাকটা প্রতিধ্বনিত হয়ে বাড়িময় ছড়িয়ে পড়বার আগেই ওপরের ঝুল বারান্দায় হ্যারিকেন নিয়ে এসে দাঁড়ানো সেই লোকটি, অর্থাৎ নকল সুকল্যাণ। তার চোখে শঙ্কা, অপ্রস্তুতভাবে ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। নির্মল পুলিশ নিয়ে ঢুকল তৎক্ষণাৎ। জনাপাচে কুর্দিধারী পুলিশের ভারী বুটের শব্দ উঠে গেল নিচতলার বৈঠক পেরিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি দিয়ে। আমরাও বিরাট বৈঠকে গিয়ে দাঁড়ালাম। সুকল্যাণ বেশি তারানাথ এতটাই স্তম্ভিত হয়ে গেছে যে সে প্রতিবাদ করবার ক্ষমতা পর্যন্ত হারিয়েছে। পুলিশেরা কোমরে দড়ি বেঁধে নিচে নামিয়ে আনলো তাকে। একই সঙ্গে পিছু পিছু কাঁদতে কাঁদতে নেমে এলো দিবাকর বাবু। উনি বলছেন, ইন্সপেক্টর, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন সুকল্যাণকে? ওকে নিয়ে যাবেন না ইন্সপেক্টর। ওকে কেন? আমি দিবাকর বাবুর কাছে এগিয়ে গিয়ে বললাম, দিবাকর বাবু, এই ছেলেটি আপনার ধরমপুত্র সুকল্যাণ নয়, এর নাম তারানাথ বিশ্বাস। আপনার ছেলেকে এই ছেলেটি হত্যা করেছে। কি বলছেন আপনি এ কথা? হ্যাঁ, কি বলছেন? ভেঙে পড়বেন না দিবাকর বাবু। এই নিন আপনাকে পাঠানো সুকল্যাণের শেষ চিঠি। এই চিঠি যাতে আপনার কাছে পৌঁছতে না পারে সেজন্য কাল সকালেই নির্মল, অর্থাৎ আপনাদের পিয়ন বাবুকে এই ছেলেটি গিয়ে মিথ্যে পরিচয় দিয়ে এসেছে, যাতে চিঠিটি আপনার কাছে না আসে। বলে আমি পকেট থেকে চিঠিটা বের করে দিবাকর বাবুর হাতে দিলাম। উনি নিঃশব্দে সমস্তটা পড়ে ফুঁপিয়ে উঠলেন। বললেন, এর জন্যই কাল এসেই আমায় বাবা বলে ডেকেছে এই ছেলে। তখনই আমার একটু খটকা লাগে। নিশ্চয়ই অসুস্থ থাকাকালীন সুকল্যাণ ওকে আমাদের ব্যাপারটা সমস্তটা বলেছে। কাল রাতের থেকেই আমার স্ত্রীর এমন অবস্থা হওয়া সত্ত্বেও ছেলেটি বারবার বিষয় সম্পত্তির নামান্তর করার প্রসঙ্গ টেনে টেনে আনে। 10 বছর আগে সুকল্যাণ ছোট ছিল, এখন তার চেহারার পরিবর্তন হতেই পারে ভেবে আমরা দুজনের কেউই বুঝতে পারিনি। কিন্তু টাকা পয়সা সম্পত্তির লোভে ছেলেটি খুন করলো আমার ছেলেটাকে। হ্যাঁ, ওর যেন যথাযথ শাস্তি হয়। দেখবেন আপনারা, ছেলেটি যেন বাঁচতে পারে। আমরা আরো বেশ খানিকক্ষণ ছিলাম ওই বাড়িতে, যতক্ষণ না মাধব ঘোষ তার জামাই দুজনে মিলে দিবাকর বাবুকে একটু সুস্থ অবস্থায় না আনতে পারে। পরবর্তী দিনে থানার থেকে নির্মল খবর নিয়ে এলো যে ওই তারানাথ বিশ্বাস নাকি মুখের দাড়ি ও মাথার চুলও নকল পড়েছিল সুকল্যাণের মতন সাজার কারণে। পুলিশের খাতির যত্নে সে সমস্ত সত্য উগলেছে। যাক, দুপুরের খাওয়া দাওয়া সেরে মাধবের বেরিয়ে যাওয়ার আগেই আমরা বেরিয়ে পড়লুম। তবে তাতেও কি সমস্যার শেষ হলো? স্টেশনের থেকে সরাসরি রামজয়পুর যাওয়ার কোনো গরুর গাড়ি নেই।
ওখানের থেকে হাঁটা পথে আগে যেতে হবে ময়নাগাছি গ্রামে, তারপর সেখান থেকে যাতায়াতের একটা বাহন পাওয়া গেলেও যেতে পারে। তখন পাড়া গায়ে এমনই ছিল যোগাযোগ মাধ্যম। ছোট তারানাথকে নিয়ে 5 মাইল পথ হেঁটে ময়নাগাছি যখন পৌঁছালাম তখন প্রায় রাত 8টা কি 9টা। আষাঢ় মাসের মাঝামাঝি সময়, একই অমাবস্যার রাত। ওপর দিকে তাকালে মনে হয় কোনো জাদু মন্ত্র বলে একটি বালককে নিয়ে পৌঁছে গেছি নরক লোকের অভ্যন্তরে। কেবল দূরে দূরে ফোঁটা ফোঁটা আলোকবিন্দুর মতো বাড়িগুলো স্বাভাবিক জীবকুলের সঙ্গে মস্তিষ্ককে পার্থিব জগতের আশ্বাস দিচ্ছে। প্রবল বর্ষণের আগে পরিবেশের একটা গুমোট অবস্থা থাকে, যেটার সঙ্গে আমি আমার অভিজ্ঞতার থেকেই পরিচিত, সে দিন হোক বা রাত। বুঝলাম গরুর গাড়ির আশা করতে গেলে রাত আরো গড়িয়ে যাবে, উল্টে বৃষ্টিতে ভিজতেও হতে পারে। তাই ছেলেটিকে নিয়ে হাঁটা শুরু করলাম আবার বাড়ির উদ্দেশ্যে। এই ছোট তারানাথের মধ্যে একটা অবাক করা ব্যাপার আছে জানো তো। সে গম্ভীর প্রকৃতির একটা মানুষ, ঠিক যেমন আমি আমার ছোটবেলায় ছিলাম। কোনো কিছুতেই তার আপত্তি নেই, না আছে নিষেধ। আমি যা করি সেও তাই করতে প্রস্তুত। তবে যে দুর্যোগ এড়ানোর জন্য পায়ে হাঁটা ধরলাম, তাতেই পড়তে হলো একেবারে গ্রামের মুখে এসে। শুরু হলো তুমুল বৃষ্টি। একটা চালা ঘরের নিচে কোনো রকমে মাথা গুঁজে তাকে নিয়ে দাঁড়িয়ে রইলাম ঘন্টা 2। তারপর বৃষ্টি একটু কমে এলে অদূরের একটি কচু গাছের থেকে 2টি পাতা ছিঁড়ে নিয়ে দুজনেই মাথা বাঁচিয়ে দ্রুত হাঁটলাম বাড়ি পর্যন্ত। পৈতে থেকে চাবি নিয়ে ঘরের দরজার দিকে এগোচ্ছি, বালকটিকে দাওয়ায় দাঁড় করিয়ে রেখে। এমন সময় এক বিরাট বাজ পড়ল অদূরেই। সেই মুহূর্তের আলোক বিচ্যুতিতে দেখলাম আমার ঘরের দরজাটা খোলা। যে ঘরের চাবি কেবলমাত্র আমার কাছেই আছে বলে আমি জানতাম, সে ঘর খুলে ফেলল কে? আমি বালক তারানাথকে হাতের ইশারায় দাঁড়াতে বলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করলাম। চৌকাঠের ওপরে পা রাখা মাত্রই শব্দ এলো ঘরের ভেতর থেকে। এসেছ? বিস্মিত হয়ে বললাম। কে 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 আপনি? প্রশ্ন করা মাত্রই ঘরের ভেতরটা ধীরে ধীরে মৃদু নীলাভ আলোক রেণুতে ভরে উঠতে শুরু করলো। ক্রমেই উদ্ভাসিত হতে লাগলো মেঝে থেকে কড়িকাঠের আনাচে কানাচে সেই নীল আলোক আভা। এই মুহূর্তে আমার পৈতৃক ভিটের শয়ন কক্ষে ঠিক তক্তপোষের মাঝে আবিষ্কার করলাম ঠিক আমারই এক প্রতিরূপকে। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে সে বললে, আমি তারানাথ। তার দৃষ্টিতে, তার কণ্ঠে, তার শারীরিক ভাষায় ভাষায় আমার সাথে সাদৃশ্য আছে বিস্তর, তবে তার ভেতরকার অসম্ভব প্রাণশক্তি ও শান্ত স্থির বাচনভঙ্গির মধ্যেও সেই যে এক যুগে যুগে চলে আসা অনন্ত সত্যের মতন প্রত্যয় বুঝিয়ে দেয় এই ভিটে তারই। তিনিই আসল তারানাথ। সম্পত্তি হরণ করবার লোভে আমরা ঠিক একই রকম ভাবে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন বেশে, বিভিন্ন পরিচিতিতে। ঠিক যেমন দিবাকর বাবুর সম্পত্তি হরণ করবার জন্য তারানাথ বিশ্বাস এলো সুকল্যাণের মতন এক নিরীহ মানুষকে মেরে। এর জন্যই তবে এই যাত্রা পথে এত তারানাথের সঙ্গে আমার পরিচয় হলো, কারণ আমিও আসল নই, আমি ভণ্ড। ধীরে ধীরে ঘরের থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখলাম বৃষ্টি ভেজা বাড়ির প্রকাণ্ড উঠোনে হাতে ঘরের চাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য তারানাথ। সকলের মুখে উৎকণ্ঠার ছাপ, বিস্মিত হয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে।
আমি সকলের উদ্দেশ্যে শেষ কথা বললাম। তারানাথ একজনই, সে অবিনশ্বর। আমাদের প্রত্যেকের হাতে যে ঘরের চাবি রয়েছে তা আসলেই অবৈধ বিচরণের সংশয়পত্র। বাস্তবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই যে যতদিন পারো নিজ নিজ মটলেনে নিজ নিজ বিভূতি অশ্বিনী কিশোরীর কাছে ফিরে যাও। শোনাও একের পর এক তোমাদের দুনিয়ায় ঘটে যাওয়া ঘটনা। এখানে আমাদের প্রবেশাধিকার নেই, বরং আসল তারানাথ উত্তপ্ত হলে তার সমান্তরাল প্রতিটি দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। আমিও ফিরছি, তোমরাও ফেরো। চলে এসো বালক, তুমি আমার সঙ্গে এসো। প্রণাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রণাম শ্রী তারা দাস বন্দ্যোপাধ্যায়, প্রণাম নেবেন শ্রী তথাগত বন্দ্যোপাধ্যায়। আপনাদের চরণে ভুল ত্রুটি মার্জনা করবার আবেদনপত্র রাখলাম। তারানাথ তান্ত্রিক ও সমান্তরাল দুনিয়া গল্পটির কলমে ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি রাজপ্রতাপ বসু। ধন্যবাদ সকল কলা কুশলীকে যারা এই গল্পে নিজ কণ্ঠ প্রদান করে গল্পটিকে জীবন্ত করে তুলেছেন। গল্পটির শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, আর আপনার পরিচিত মহলে গল্পটিকে শেয়ার করে রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আরও একবার জানিয়ে রাখি, প্রজেক্ট পাসিং শো সিজন 5 আসছে এই মাসেই। তো যারা প্রজেক্ট পাসিং শো সিজন 5 মিস করতে চাইছেন না তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলের কমিউনিটি সেকশন এবং শর্টস ভিডিওর মাধ্যমে আপকামিং গল্পের আপডেটস দেওয়া হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।